তো আজকে হচ্ছে 5 মার্চ 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2025-এর 18তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 18তম ক্লাস। আমরা গতদিন ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি বিস্তারিত আলোচনা করেছিলাম। তো সেই ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালতের যে বিচার পদ্ধতি আজকে আমরা আমাদের আইন পাঠ বইয়ে ওটা একটু দেখবো। আর এর আগে চার্জের ক্লাসটা শেষ হওয়ার পরে চার্জের যে কতগুলা প্রশ্ন ছিল ওই প্রশ্নগুলা পড়া হয় নাই। তো এই প্রশ্নগুলা পড়ে আমরা সরাসরি ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের যে বিচার পদ্ধতি সেখানে চলে যাব। তো প্রথমে দেখেন 236 ধারায় এখানে মানে নতুন বইতে হচ্ছে 469 পেজ। 469 পেজ, পুরাতন বইয়ের পেজ নাম্বার চার্জের অধ্যায় বের করলেই হবে। তো এখানে দেখেন যে বিকল্প চার্জ গঠন বা ফ্রেম চার্জ ইন অল্টারনেটিভ। বিকল্প চার্জ গঠন করলেই ধারা কত? 236। তো আপনাদের বইতে না থাকলেও সমস্যা নাই। বিকল্প চার্জ গঠন মানেই হলো কত ধারা বলেন তো? 236 ধারা। ঠিক আছে। তো তারপরে আমরা চলে আসি যে 2 নং প্রশ্নে যে প্রত্যেকটি স্বতন্ত্র অপরাধের জন্য পৃথক চার্জ গঠন করতে হবে, মানে পৃথক পৃথক অপরাধের জন্য পৃথক চার্জ গঠন কত ধারায় বলেন তো? 233। 233। তারপরে আমরা 4 নং প্রশ্নটা যদি একটু দেখি যে একই ধরনের অনধিক কয়টা অপরাধ? অনধিক 3টা অপরাধ 1 বছরের মধ্যে হলে উত্তর হবে এখানে কয়টা? 3টা। কয়জন ব্যক্তি করলে? একজন। তাহলে একসাথে চার্জ গঠন করে বিচার করা যাবে কত ধারায়? 234 ধারায়। তো যদি অপরাধ সংগঠনের ক্ষেত্রে চার্জ গঠনের ক্ষেত্রে এই যে দেখেন 8 নং প্রশ্ন যে কি অপরাধ সংগঠিত হয়েছে সেই মর্মে যদি গোল দিবেন, সন্দেহ থাকে, সন্দেহ সন্দেহ থাকলেই সেটা কত দ্বারা? 236 দ্বারা। অল্টারনেটিভ চার্জ আর কি, সন্দেহ অল্টারনেটিভ চার্জ 236। 10 নং প্রশ্নটা দেখেন যে সকল ব্যক্তিদের একত্রে চার্জ গঠন এবং যৌথ বিচার করা যেতে পারে, জয়েন্ট ট্রায়াল অফ সেভারাল পার্সনস কত ধারায়? 239 ধারা, মনে রাখবেন। এবং সর্বশেষ যে প্রশ্নটা আমরা একটু চার্জের যেটা দেখবো সেটা হলো যে যে একেবারে সর্বশেষ, এটা আপনাদের বইতে আছে, চার্জের সর্বশেষ প্রশ্ন। যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে একের অধিক অভিযোগ গঠন করা হয় এবং একটি বা একটির অধিক অপরাধের দণ্ড দেওয়া হয়, তখন অবশিষ্ট অভিযোগ সমূহ কি হবে? আদালত ফরিয়াদি প্রত্যাহার করতে পারে, বা আদালতের অনুমতি নিয়ে সরকার পক্ষ প্রত্যাহার করতে পারে, বা আদালত শতপ্রবৃত্ত হয়ে উক্ত অভিযোগ সময়ের অনুসন্ধান বা বিচার স্থগিত করতে পারে। উপরের কি বলেন সবকটা? এটা হলো কত ধারা? 240 ধারা। আর যদি প্রত্যাহার করা হয় তাহলে আসামি কি পেয়েছে বলে গণ্য হবে? খালাস পেয়েছে বলে গণ্য হবে। এখন আমরা গতদিন আপনাদের যে পেজটা দিয়েছিলাম সেটা তো গতদিন আলোচনা করেই ছিলাম। গতদিনের যে পড়াটা আমি একটু আবার আপনাদের একটু মনে করাই দেই, তাহলে আজকে আমরা এখানে 30-40 পেজ আগায় যাব। ওই এক পেজ সমান সমান এখানকার 30-40 পেজ। হ্যাঁ, অবশ্যই আছে। আপাতত শুনেন। সেটা হলো যে প্রথমে যে কথাটা সেটা হলো যে আমরা গতদিন ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের যে বিচার পদ্ধতি এটা আলাদা একটা এডিশনাল পেজ আপনাদের দিয়েছিলাম। তা ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি হলো আপনার 241 থেকে 250, এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি 265 ক থেকে 265 খ। এবং ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতির ক্ষেত্রে যে অধ্যায় সেটা হলো কত অধ্যায়? 20 অধ্যায়। এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি কত অধ্যায়? 23তম অধ্যায়। মনে আছে কিনা? এছাড়া একটু মনে করাই দিই যে 241 ধারায় বলা হয়েছে যে 241 ধারায় বলা হয়েছে যে আপনার ম্যাজিস্ট্রেট তার বিচারের ক্ষেত্রে নিম্নলিখিত কার্যধারা অনুসরণ করবে। নিম্নলিখিত কার্যধারা মানে হলো 241 ক থেকে কত বলেন? 250। আর দায়রা আদালতের ক্ষেত্রে বলতেছে 265 পথে যে দায়রা আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবে কে? পিপি। আর 265 ফতে বলতেছে যে দায়রা আদালতে সবার আগে বক্তব্য শুরু করবে কে? পিপি। এটা হলো 265 ফ। এরপরে আমরা চলে আসি অব্যাহতি। ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে 241 এ বা 241 ক। কতদিন বিস্তারিত আলোচনা করেছিলাম। 241 কতে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে যে সকল বিষয় বিবেচনা করে থাকেন তিনি যাবতীয় যে মামলার নথিপত্র কাগজপত্র সবকিছুই বিবেচনা নেবেন, উভয় পক্ষের শুনবেন, কিন্তু আসামি কোনো কাগজপত্র নতুন করে দাখিল করলে সেটা বিবেচনায় নিবেন না। এবং আসামি কর্তৃক দাখিলকৃত কাগজপত্র যে বিবেচনায় নেওয়া হবে না, এটা বলা হয়েছে কোন মামলায়?
নজরুল ইসলাম বনাম রাষ্ট্র। ঠিক আছে। এবং ম্যাজিস্ট্রেট আদালত 241 কতে যে কাজটা করতেছে, দায়রা আদালত সেম কাজটা করতেছে 265 গ। মনে আছে কিনা 265 গ? আচ্ছা, এখন আমরা চলে আসি যে যদি কাউরে অব্যাহতি দেখ বা না দেখ, অব্যাহতি দেখ বা না দেখ, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কে? রিভিশন। ধরেন যদি অব্যাহতি দেয়, আসামি অব্যাহতি পেল, সংক্ষুব্ধ কে? রাষ্ট্রপক্ষ। যদি অব্যাহতি না দেয়, সংক্ষুব্ধ কে? আসামি। তাহলে অব্যাহতি আদেশ দেখ অথবা না দেখ, এটা সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? রিভিশন। মনে রাখেন। এবং আরেকটা জিনিস মনে রাখবেন যে ডিসচার্জের শুনানি এবং চার্জ গঠনের শুনানি, দুই শুনানি হবে কখন? একই দিনে। ডিসচার্জের শুনানি এবং চার্জ গঠনের শুনানি হবে দুইটাই একই দিনে। একই দিনে। আচ্ছা, এখন আমরা চলে আসি যদি কাউকে অব্যাহতি না দেয় তাহলে চার্জ গঠন হবে কত ধারায়? ম্যাজিস্ট্রেট আদালত চার্জ গঠন করবে 242 ধারায়। 242 ধারায় সেম কাজটা দায়রা আদালত করবে 265 ঘ। এবং চার্জ গঠনের পরে তারে জিজ্ঞাসা করবে যে আপনার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ? এখন সে যদি বলে যে আমি দোষী, চার্জ গঠন কিন্তু হয়ে গিয়েছে, চার্জ গঠন কি হয়ে গেছে, সে যদি বলে আমি দোষী, তাহলে ম্যাজিস্ট্রেট আদালত 243 ধারায় তারে দণ্ড দিতেও পারে, নাও দিতে পারে। দোষ, এটার বলে গিলটি প্লি বা প্লি অফ গিলটি। চার্জ চার্জ গঠনের সময় অভিযুক্ত ব্যক্তি যে দোষ স্বীকার করে এটার কনফেশন বলে না, এটার বলে কি? প্লি অফ গিলটি বা গিলটি প্লি। ঠিক আছে। এই দোষ স্বীকারের উপর ভিত্তি করে তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেট ওই আসামিরে সাজা দিতে পারে, আবার কি নাও দিতে পারে। এটা ওনার বিবেচনামূলক ক্ষমতা। তবে সাজা দেওয়ার আগে অবশ্যই ওনারে জিজ্ঞাসা করবে যে আপনারে কেন দণ্ডিত করা হবে না, আপনি কারণ দর্শান। 243। সেম কাজটা দায়রা আদালত করতেছে 265 উমা, নাকি 265 উমা। যদি কাউরে দোষ স্বীকারে দণ্ড না দেয় তাহলে তো তার বিচার শুরু হবে। ম্যাজিস্ট্রেট আদালত এই রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ বা বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণ, আসামির পরীক্ষা, সাফাই সাক্ষী, কোন সাক্ষীর সমন দেওয়া, যুক্তিতর্ক, এই সব ধাপ ম্যাজিস্ট্রেট আদালত করতেছে 244 ধারায়, সেকশন 244। অপরদিকে দায়রা আদালত করতেছে কি? সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারণ করতেছে 265 কত? চ। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করতেছে কত? 265 খ। 265 খ। এখন ম্যাজিস্ট্রেট আদালতে যখন 244 ধারার কার্যক্রম শেষ, মানে উনি রায় ঘোষণা করবে 245-এ, কততে? 245। এখন রায়ে দুইটা জিনিসই হতে পারে, হয় দণ্ড দিবে না হলে খালাস দিবে। ওই দণ্ড বা খালাস দুইটাই আছে, ম্যাজিস্ট্রেট আদালত দিয়ে থাকে 245। অপরদিকে দায়রা আদালতে যদি যান, দায়রা আদালত 265 বর্গীয় জ বা ইংরেজিতে বললে ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল এইচ, যেখানে বলা হচ্ছে যে আসামিরে না শুনে যদি আদালত মনে হয় যে রাষ্ট্রপক্ষের যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে তাতে আসামিরে খালাস দেওয়ার জন্য যথেষ্ট, আর সাক্ষ্য গ্রহণের দরকার, মানে আসামিরে পরীক্ষার দরকার নাই, সাফাই সাক্ষীর দরকার নাই, তাহলে খালাস দিয়ে দিবে দায়রা আদালত 265 বর্গীয় জ বা ইংরেজিতে বললে এইচ। যদি কাউকে খালাস 265 জতে না দেয় তাহলে আসামিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবে 265 জতে। কততে? 265 জতে। এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শুনবে 265 কততে? ইওতে। এবং সবশেষে যুক্তিতর্ক মানে হলো আর্গুমেন্ট। এখানে একটা জিনিস, 265 ইও সমান সমান হচ্ছে কে? এও সমান সমান কি? জে। সরি, এও সমান সমান জে। সরি, এও সমান সমান হচ্ছে জে। আচ্ছা, তো এখানে একটা জিনিস মনে রাখবেন যে যুক্তিতর্ক, দায়রা আদালতের যুক্তিতর্কের জন্য আলাদা একটা ধারাই আছে, 265 জে অথবা 265 ইও। কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতের যুক্তিতর্কের জন্য আলাদা ধারা নাই। কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতে তাহলে কি যুক্তিতর্ক হয় না? অবশ্যই হয়, বাট সেটা আছে কিসের ভিতরে? 244-এর মধ্যে। আচ্ছা, এবং সবশেষে যুক্তিতর্ক যখন শেষ হয়ে যাবে তখন হয় আসামিরে খালাস দিবে, না হয় আসামিরে কি দণ্ড দিবে। কত ধারায়? 265 ট। 265 ট। আর ইংরেজিতে বললে কত? কে। কে। তাহলে 265 বর্গীয় জতে দায়রা আদালত খালাস দিচ্ছে, 265 টতে দায়রা আদালত খালাস দিচ্ছে। দুই খালাসের মধ্যে পার্থক্য কি? জতে যে খালাসটা দেয় এটা হলো যুক্তিতর্ক হয় নাই, আসামির আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেয় নাই।
আর টতে যে খালাসটা দেয় সব স্টেপ অনুসরণ করে তারপরে হয় টতে খালাস দিবে, না হলে দণ্ড দিবে। এবং যদি চার্জে পূর্ববর্তী দণ্ড, আসামির পূর্ববর্তী দণ্ড সম্পর্কে উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে আসামিরে সাজা দেয়, মানে আসামির সরি ওই পূর্ববর্তী দণ্ড সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করবে 265 ঠতে। কত বলেন? ঠ। এখন আমরা যদি ম্যাজিস্ট্রেট আদালতের নালিশকারীর অনুপস্থিতি, সিআর মামলায় নালিশকারী যদি ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার পরে সে যদি হাজিরা না দেয়, তারিখের পরে তারিখ চলে যাচ্ছে, আসামি আসতেছে কিন্তু সে হাজিরা দিচ্ছে না, তাহলে যে মামলা আগে সমন ইস্যু হয়েছিল কি সমন, তাহলে ওই আসামিরে খালাস দিতে পারে আর মামলা খারিজ করে দিবে। এটা করে কত ধারায়? 247 ধারায়, 247 ধারায়। তো দায়রা আদালতের এরকম কোনো বিধান নাই। 248-এ আমরা চলে আসি। 248-এ বললো হচ্ছে যে মামলা প্রত্যাহার। 248 সিআর মামলার ক্ষেত্রে কি মামলা? সিআর মামলা। সিআর মামলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রত্যাহার করলে সেটা চার্জ গঠনের আগে করুক বা সেটা চার্জ গঠনের পরে করুক, শাকিল নেন, সেটা চার্জ গঠনের আগে করুক বা সেটা চার্জ গঠনের পরে করুক, আপনার অবশ্যই ওই আসামি কি পাবে? খালাস। এবং এখানে একটা জিনিস মনে রাখেন, 247 সিআর মামলা, 248 সিআর মামলা। এবং আমাদের ফৌজদারি মামলায় আসামি খালাস পেলেই তার বিরুদ্ধে প্রতিকার আপিল। খালাস পেলেই প্রতিকার কি? আপিল। এখন ওই খালাসটা সে অনুপস্থিতির কারণে পাক, প্রত্যাহারের কারণে পাক, আপোষ মীমাংসার কারণে পাক, খালাস পেলেই প্রতিকার কি? আপিল। মনে রাখবেন, খালাস পেলেই সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি বলেন? আপিল। ঠিক আছে? আচ্ছা। তো অপরদিকে পিপি যদি মামলা প্রত্যাহার করে দায়রা আদালতে, তাহলে চার্জ গঠনের আগে প্রত্যাহার করলে অব্যাহতি 494 ক, 494 ক। আর পিপি যদি মামলা প্রত্যাহার করে চার্জ গঠনের পরে, তাহলে পাবে কি? আসামি পাবে হচ্ছে খালাস। এখন যদিও আমি এই 494 ধারাটা দায়রা আদালতের কলমে লিখেছি, বাট অ্যাকচুয়ালি এই 494 ধারাটা দায়রা এবং ম্যাজিস্ট্রেট আদালত উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। বিশেষ করে বলা যায় যে 494 ধারা হলো জিয়ার মামলার ক্ষেত্রে। কি মামলা? জিয়ার মামলা। আচ্ছা। সর্ব এরপরে যদি আমরা দেখি যে 249 ধারাটা, এর আগের যে 247 ধারা 248 ধারা দুইটাই শেয়ার মামলা। কি মামলা? শেয়ার মামলা। আর এই 248 ধারাটা, সরি 249 ধারাটা, এটা শেয়ার মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, অন্যান্য মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 249 ধারা বলছে যে যদি কমপ্লেইন ব্যতীত অন্য কোনো মামলায় দীর্ঘদিন যাবত রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষ্য হাজির করে নাই, মামলায় আসামি হাজিরা দিয়েই যাচ্ছে কিন্তু কোনো সাক্ষীদের হাজিরা এখনো দেওয়া হয় নাই, তো সেই ক্ষেত্রে মামলার কার্যক্রম স্টপ করে, বন্ধ করে, কি করে বলেন? স্টপ করে মুক্তি দিতে পারে আসামিরে। এটা রিলিজ, এটা জামিন না, এটা বেইলও না, এটা ডিসচার্জও না, এটা একই চালনা, খালাসও না। এখানে যে শব্দটা ব্যবহার করেছে সেটা হলো কি? রিলিজ, মুক্তি। তো আসামিরে মুক্তি দিলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হলো তিনটা: 249 ধারায় পুনরুজ্জীবিত করার আবেদন, অথবা নতুন মামলা করা, অথবা কি করা? রিভিশন করা। তার মানে 249 ধারাটা সিআর মামলা ব্যতীত অন্যান্য যে কোনো মামলার ক্ষেত্রে প্রযোজ্য। এবং এই 249 ধারার যে আদেশ, এটা কখনো দায়রা আদালত দিতে পারে না। দায়রা আদালতের এরকম কোনো ধারা নেই। ঠিক আছে? এরপরে আমরা চলে আসি সর্বশেষ যে ধারা, আহ যে 250 ধারা, মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর অভিযোগ। দায়রা আদালতে যখন কোনো ব্যক্তি মামলা দায়ের করে, এটা যে কোনো মামলা হতে পারে, দেখেন 247-48 সিআর মামলা, 249 জিআর নন জিআর, আর 250 যে কোনো মামলা, সিআর জিআর টিআর যা যা আছে সকল ফৌজদারি মামলা। 247 আর 48 সিআর মামলা, 249 জিআর নন জিআর। সিআর এর ক্ষেত্রে 249 প্রযোজ্য না, কিন্তু 250 কি? সিআর জিআর পিআর টিআর যা যা আছে সব কি নাকি? সবকিছু। আচ্ছা, পিআর নাই কিন্তু, এগুলো একই খাতিরে বলা। আচ্ছা, তাহলে মিথ্যা, তুচ্ছ এবং বিরক্তিকর অভিযোগ কি? যখন কোনো ব্যক্তি বাদী হয়ে মামলা দায়ের করছে বা ইনফরমেন্ট জিআর মামলা দায়ের করছে, আসামিরা যদি অব্যাহতি দেয় বা খালাস দেয়, তার মানে প্রমাণিত হইছে যে তাহলে বাদী যে মামলাটা করছে এই মামলাটা হয়েছিল মিথ্যা, তাহলে তুচ্ছ, না হলে কি? বিরক্তিকর বা হয়রানিকর। ফলস, ফ্রিভোলাস এন্ড ভেক্সাসাস ইংরেজি লেখা আছে, দেখে নিন। তো এই ক্ষেত্রে
আদালত ওই বাদীরে বলবে যে কেন আপনি ক্ষতিপূরণ দিবেন না, 1,000 টাকা ক্ষতিপূরণ দিবেন না, আপনাকে কারণ দর্শাতে বলা হলো। যদি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয় তাহলে 1,000, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে কত? 500। আচ্ছা, তিনি যদি কারণ দর্শাতে ব্যর্থ হয় তাহলে তাকে জরিমানা প্রদান করতে বলবে কত টাকা? সরি, নট জরিমানা, তারে ওই ক্ষতিপূরণ দিতে বলবে 1,000 অথবা 500। আর 1,000 বা 500 দিতে না পারলে তার যে কারাদণ্ড হবে 30 দিনের বিনাশ্রম। কি বলেন, 30 দিনের বিনাশ্রম। So, এটার সাথে সাথে ইন এডিশন টু এই ক্ষতিপূরণের সাথে সাথে তারে আরো 3,000 টাকা জরিমানা অথবা 6 মাসের কারাদণ্ড প্রদান করতে পারে। 3,000 টাকা জরিমানা, কিন্তু নট কম্পেনসেশন। 3,000 টাকা জরিমানা বা আরো 6 মাসের কি কারাদণ্ড। এবং এখানে বেশ কতগুলো জিনিস আপনাদের মনে আছে থাকা উচিত, যে প্রথম এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি 100 টাকার বেশি ক্ষতিপূরণের আদেশ দেয় তাহলে আপিল করা যাবে, মনে আছে কিনা? আর দ্বিতীয় তৃতীয় যদি 50 টাকাও দেয় তাহলেও আপিল করা যাবে, কিন্তু প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদেশটা হতে হবে কত? 100 টাকার বেশি। 100 টাকার বেশি। এবং সর্বশেষ যে বিষয়টা এই নোটে বিশেষ করে ইনক্লুড করা হয়েছে সেটা হলো যে যদি আপিলযোগ্য মামলায় ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়, আপিলযোগ্য মামলায়, তাহলে আপিলের তামাদি মেয়াদ শেষ না হলে বা আপিল যদি দায়ের করা হয় আপিল নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এই ক্ষতিপূরণ আদায় করা হবে না। আর যদি আপিল অযোগ্য মামলায় হয় তাহলে কয়দিন পরে? 1 মাস বা 30 দিন পরে এই ক্ষতিপূরণ আদায়যোগ্য। তো এই হলো গত দিনের যে পড়াটা, আপনাদের একটু মনে করাই দিলাম। এখন আমরা আইন পাঠের সাথে মিলিয়ে পড়বো। মূল জিনিস এইগুলাই, হালকা দুই একটু জিনিসপত্র আপডেট হতে পারে। এবং আপনি যদি এই জিনিসটা মাথায় রাখেন, লিখিতর জন্য আপনার একটা প্রশ্ন হয়ে গেছে এই শীট থেকে। প্রশ্ন আসে যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি আলোচনা করুন বা দায়রা আদালতের বিচার পদ্ধতি আলোচনা করুন, বা মিথ্যা তুচ্ছ মামলার ক্ষেত্রে আদালত কি পদক্ষেপ নিতে পারে। তো এখানে দেখেন, আমরা আইন পাঠে চলে যাই, যে ফৌজদারি মামলার বিচার, ট্রায়াল অফ ক্রিমিনাল কেসেস, পাইছেন সবাই? আম, ফৌজদারি মামলার বিচার হয় ম্যাজিস্ট্রেট আদালতে 241 থেকে 250, ম্যাজিস্ট্রেট আদালতের সংক্ষিপ্ত পদ্ধতিতে সামারি ট্রায়াল 260 থেকে 265, আর দায়রা আদালতে 265 ক থেকে 265 কত খ। তো আমরা সামারি ট্রায়ালও পড়বো, কিন্তু আমরা এটা জানি যে ম্যাজিস্ট্রেট আদালত 241 থেকে 250, আর দায়রা আদালত কত? 265 ক থেকে 265 ট। আর সংক্ষিপ্ত বিচার কত? 260 থেকে 265। তো দেখেন যে মামলায় তদন্ত রিপোর্ট দাখিল করার পর সংশ্লিষ্ট বিচারিক আদালত 4 শুনানির জন্য একটি দিন নির্ধারণ করে। উক্ত শুনানির দিনে আদালত অভিযুক্ত ব্যক্তির, আন্ডারলাইন করবেন, অব্যাহতির দরখাস্তেরও শুনানি করবে। অর্থাৎ যেদিন 4 শুনানি করবে সেদিন অব্যাহতির দরখাস্তেরও কি করবে? শুনানি করবে। আমাদের নোটে আছে, আছে নাকি নাই? আছে। অভিযুক্তের বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন হলে আদালত অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে। অভিযুক্ত অপরাধ করেছে বলে মনে করা কারণ আছে বলে আদালত মনে করলে এবং অভিযুক্ত দোষ স্বীকার না করলে আদালত অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করবে। এই চার্জ গঠনের মধ্য দিয়ে ফৌজদারি মামলার কি শুরু হয়? বিচার শুরু হয়। তো এই জায়গায় আর বিস্তারিত পড়লাম না। আসামির যে অব্যাহতি, অব্যাহতি দেয় ম্যাজিস্ট্রেট আদালত 241 ক, দায়রা আদালত কত? 265 ক। এই জায়গায় বিস্তারিত আমি পড়লাম না। যেটা আমাদের মনে রাখতে হবে, এই যে যে সকল বিষয় অব্যাহতির ক্ষেত্রে বিবেচনা করবে, পাইছেন? যে সকল অব্যাহতির ক্ষেত্রে যে সকল বিষয় বিবেচনা করবে, পাইছেন না? দেখেন, মামলার রেকর্ড, উক্ত রেকর্ডের সাথে দাখিলকৃত কি কাগজপত্র, প্রয়োজন মনে করলে, পাইছেন, অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি। আদালত যদি প্রয়োজন মনে করে তাহলে অভিযুক্ত ব্যক্তির কি জবানবন্দি, এবং প্রসিকিউশন এবং অভিযুক্তকে বক্তব্য পেশ করার কি দিবে? সুযোগ দিবে। তো এখন একটু ডান সাইডে চলে আসি, যে যদি আসে যে মামলার রেকর্ড বা রেকর্ডের সাথে কাগজপত্র বলতে আসলে কি বোঝায়। 241 ক ধারায় বা 265 ক ধারায় অভিযুক্ত ব্যক্তির অব্যাহতির আবেদন শুনানির সময় ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত শুধুমাত্র মামলার রেকর্ড এবং উক্ত রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্র বিবেচনা করবে। মামলা রেকর্ড অর্থ, আন্ডারলাইন করবেন, 173 ধারায় দাখিলকৃত পুলিশ রিপোর্ট। মামলা রেকর্ড অর্থ কি? 173 ধারায় যে পুলিশ রিপোর্ট দাখিল করা হয় সেটা। এবং রিপোর্টের সাথে দাখিলকৃত কাগজপত্র অর্থ হলো 161 ধারায় লিপিবদ্ধকৃত সাক্ষীদের জবানবন্দি, 164 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি, ময়না তদন্তের রিপোর্ট, সুরতাল রিপোর্ট, জব্দ তালিকা, মেডিকেল রিপোর্ট ইত্যাদি।
এবং দাখিলকৃত অনুসন্ধান রিপোর্ট বিবেচনা করা ছাড়া চার্জ গঠন করা যায় না। এরপরে দেখেন যে উপর উল্লেখিত বিষয়গুলো বিবেচনা করার পর যদি ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত মনে করে যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন হবে, তাহলে ম্যাজিস্ট্রেট 241 ক ধারায় এবং দায়রা আদালত 265 ক ধারায় অভিযুক্তরে কি দিতে পারে, অব্যাহতি দিতে পারে। কিন্তু অভিযুক্ত অপরাধ করেছে বলে অনুমান করার কারণ আছে বলে ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত মনে করলে ম্যাজিস্ট্রেট 242 ধারায় এবং দায়রা আদালত 265 ঘ ধারায় কি গঠন করবে, চার্জ গঠন করবে। এখন এই যে যে আসামিকে অব্যাহতি দিলে ফরিয়াদির প্রতিকার বিস্তারিত আর পড়লাম না, প্রতিকার কি, রিভিশন। অব্যাহতি দেখ বা না দেখ, প্রতিকার কি, রিভিশন। জেনে রাখা ভালো, সবশেষের পয়েন্টটা দেখেন, অব্যাহতির আবেদন বিবেচনার সময় অভিযুক্ত কর্তৃক দাখিলকৃত কোনো ডকুমেন্ট বা নথি বিবেচনা করার কোনো কি নাই, সুযোগ নাই। অভিযুক্ত মানে কে, আসামি। কোন মামলায় বলছে, নজরুল ইসলাম বনাম রাষ্ট্র। কি, নজরুল ইসলাম বনাম রাষ্ট্র। বিগত বছরের প্রশ্ন দেখেন, ফৌজদারি মামলার কোন পর্যায়ে আসামি ডিসচার্জের আবেদন করতে পারে, কখন, চার্জ গঠনের সময়, চার্জ গঠনের সময়। 2018 সালের বিজিএস পরীক্ষা একটা প্রশ্ন আসছে, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 কোন ধারার বিধান মতে দায়রা আদালত আসামিকে ডিসচার্জ দিতে পারে, 265 এখানে আছে সি নাকি, যদি ধরেন এক অপশনে গ আছে এক অপশনে সি আছে, কি দেখাবে, সি। ঠিক আছে। তো তারপরে 3 নং দেখেন, অভিযোগ বিষয়ে শুনানি কালে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দাখিলকৃত বিতর্কিত দলিলাদি বিবেচনা করা যাবে কিনা, না। সৌমিত্র, আপনি আজকে এই প্রশ্নটা দেখাইছিলেন, যে বইতে দেখাইছিলেন উনি উত্তর লেখছে এটা আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। অ্যাকচুয়ালি আদালতের ইচ্ছাধীন ক্ষমতা না, উচ্চ আদালতের নজিরে আছে যে অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দাখিলকৃত কাগজপত্র বিবেচনায় নেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। 4 নং প্রশ্নটা দেখেন, আসামির অব্যাহতি পাওয়ার দরখাস্ত বিবেচনায় সময় নিম্নে কোন দলিল বিবেচনা করা যায় না। দেখেন, আসামির দাখিলকৃত দলিলপত্র, আসামির দাখিলকৃত দলিলপত্র। তাহলে আমরা চলে এসেছি চার্জ গঠন, ফ্রেমিং অফ চার্জ। ম্যাজিস্ট্রেট আদালত করে কত ধারায়, 242। দায়রা আদালত কত, এটা আর আমি পড়লাম না, আমরা যেটা যতটুকু জায়গা পড়ছি ওইটুকু পড়লেই হবে। ঠিক আছে, জেনে রাখা ভালো। তো চলে আসি, দেখেন জেনে রাখা ভালো, ম্যাজিস্ট্রেট চার্জ গঠন করে 242 ধারায়, দায়রা আদালত চার্জ গঠন করে 265 কত ধারায়, ধারায়। এখন আপনারা প্রশ্ন করেন নাই, বাট আমি একটু বলে দিই, অনেকে প্রশ্ন করে স্যার এই জায়গা 242-এ চার্জ গঠন করতেছে, আবার 265 ঘতে চার্জ গঠন করতেছে, তাহলে 221 থেকে 240 পর্যন্ত আমরা কি বললাম, 241 থেকে 240, 221 থেকে 240 পর্যন্ত আমরা কি বললাম, ওই জায়গায় চার্জ রিলেটেড বিস্তারিত পড়ছি না, যে চার্জ গঠনের উপাদান, চার্জে ভুল থাকলে কি হবে, স্বতন্ত্র চার্জ, কখন একসাথে চার্জ। তাহলে অনেকে জিজ্ঞাসা করে যে 242-এ যদি চার্জ গঠন করে তাহলে 221 থেকে 240 পর্যন্ত আমরা কি পড়লাম। আচ্ছা, 242-এ যে চার্জটা গঠন করে, এই চার্জ গঠনে বা 265 ঘতে যে চার্জ গঠন করে, এই চার্জের উপাদান কি কি সেটা বলছে 221 থেকে 224। ঠিক আছে, এই চার্জ 242 বা 265 ঘতে যদি কোনো ভুল হয় তাহলে ওই চার্জ, এই চার্জ গঠনে ভুলের পরিণতি কি হবে সেটা বলছে 225, 200 কত, 32। বুঝেন কিনা। এরপরে পৃথক পৃথক ঘটনায় কিভাবে পৃথক চার্জ হবে, তারপরে আহ আপনার কখন একাধিক ব্যক্তির চার্জ একসাথে হবে, এই সব কিছু আলোচনা করছে কিসে, কোথায় বলেন, 241 থেকে 240। মানে এই যে যে ম্যাজিস্ট্রেট আদালতে যে চার্জ গঠন করতেছে 242 এবং দায়রা আদালতে যে চার্জ গঠন করতেছে 265 এর, এই দুইটা ধারা ধরেন এই জায়গায় চার্জ গঠনের ক্ষমতা দিছে, কিন্তু চার্জ গঠনের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে কততে, 221 থেকে 240। বুঝতে পারেন কিনা, 221 থেকে 240। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, 1 নং প্রশ্নটা দেখেন, আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর কি করা হয় না, আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর কি করা হয় না। অভিযোগ গঠনের পর কি করা হয় না বলতে এই জায়গা বোঝাচ্ছে যে যে বিচার প্রার্থনা করে কিনা সে জিজ্ঞাসা করে, অভিযোগ গঠনের পর
সে বিচার প্রার্থনা করে কিনা অ্যাকচুয়ালি যদিও ওই জায়গায় জিজ্ঞাসা করতে, কিন্তু বাস্তবে এটা করে। জিজ্ঞাসা করে যে আপনার বিরুদ্ধে এত এত ধারা চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ। সে যদি বলে যে আমি নির্দোষ, তাহলে তো তার বিরুদ্ধে বিচার শুরু হবে। আর যদি বলে আমি কি দোষী, তাহলে কি হবে, তারে চার্জ গঠন করে তো হয়ে গেছে, সাজা দিতেও পারে আবার কি নাও দিতে পারে। আচ্ছা, এখানে তাহলে একটা জিনিস দেখেন, এই জায়গা বলছে যে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর কি করা হয় না, অভিযোগ পাঠ করে শোনানো, এটা শোনানো হয়। তাকে ছাপাই সাক্ষ্য বিষয়ে জিজ্ঞাসা করা, ওই যে জিজ্ঞাসা করে 342-তে আপনি কি ছাপাই সাক্ষী দিবেন নাকি দিবেন না। অভিযোগ ব্যাখ্যা করা, তার ব্যাখ্যাও করা হয়। তাহলে যে জিনিসটা করা হয় না সেটা হলো সে বিচার প্রার্থনা করে কি না জিজ্ঞাসা করা। যদিও আমি বলি পরীক্ষার উত্তর হচ্ছে ঘ, কারণ ধারায় বলা আছে যে বিচার প্রার্থনা করে কিনা জিজ্ঞাসা করে, এটা উত্তর হবে না। কিন্তু বাস্তবে বাস্তবে জিজ্ঞাসা করে যে আপনি কি দোষী নাকি নির্দোষ। নির্দোষ, আপনি বিচার প্রার্থনা করেন, করি, ঠিক আছে। কিন্তু বাস্তবে জিজ্ঞাসা করলেও উত্তর হবে কি এখানে বলেন, গ, 4 নাম্বার। মানে দোষী না কি কিন্তু সেটা জিজ্ঞাসা করে, এটা জিজ্ঞাসা করে, এটা জিজ্ঞাসা করে না। এটা কোর্টে জিজ্ঞাসা করে কিন্তু বইতে লেখা নাই। বুঝতে পারছেন, তো উত্তর হবে কোনটা, প্র্যাকটিসে গ, পায়। গ। কোর্টে যাওয়ার উপকারিতা আছে, মাঝে মাঝে দুই একটা অপকারিতাও আছে। এই অপকারিতার কারণে একজন ভাইবা পরীক্ষার্থী 1 বছর ঘোরা লাগছে। কোর্টে রেগুলার যায়, তারে ভাইভাতে জিজ্ঞাসা করছে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা সরাসরি ট্রাইব্যুনালে করা যায় কিনা। তো সে তো কোর্টে যায়, কোর্টে দেখছে যে সরাসরি উকিল সাহেবরা এফিডেভিট দিয়ে করে দেয়। তো সে উত্তর দিছে কোর্টে সরাসরি করা যায়, এবং কোর্টে উকিল সাহেবরা করেও, ঠিক আছে। কিন্তু টেকনিক্যালি ওই জায়গায় উত্তর হচ্ছে যে ওই জায়গাটা এফিডেভিট দেয়, মামলার আর্জির ভিতরে থাকে যে আমি থানায় গেছিলাম, থানায় আমার মামলা কি নেয় নাই। এখন উকিল সাহেবরা তো সিস্টেমে ওটা লিখে দেয় যে থানায় গেছিলাম, আদৌ কিন্তু থানায় সে যাই নাই, কিন্তু ওই জায়গায় কিন্তু লেখা আছে থানায় গেছিলাম। এখন ভাইবা বোর্ডে যখন জিজ্ঞাসা করবে যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সরাসরি মামলা করা যায় কিনা, আপনার উত্তর দিতে হবে স্যার সরাসরি যায় না, আগে করতে হবে কোথায়, থানায়। থানায় যদি ব্যর্থ হয় তারপরে কোথায়, কোর্টে। কিন্তু সে তো কোর্টে রেগুলার যায়, প্র্যাকটিস করছে, তার তো ওই জিনিস মাথায় আসে নাই, সে উত্তর দিয়ে দিছে যে তার কোর্টে মামলা করা যায়। এক প্রশ্নে তার 1 বছর ঘোরা লাগছে। বুঝতে পারছেন ভাই বাতে। তো যাই হোক, তো এখানে 2 নং প্রশ্নটা দেখেন যে ফৌজদারি মামলা চার্জ গঠনের দায়িত্ব কার, আদালত। কোর্টের বা আদালতের। এখানে তালে তালে দিয়ে দিবেন বাদীর সরকারি উকিলের, কিন্তু এগুলা যেন দিয়ে না, চার্জ গঠনের দায়িত্ব কার, আদালতের। আদালত। এখন আমরা চলে আসি যে অভিযোগের সত্যতা স্বীকারের দণ্ড, কনভিকশন এন্ড প্লি অফ গিলটি। প্লি অফ গিলটি শব্দটা বলতেন, আমি গত দিনের যে পড়া সেখানে বিস্তারিত ব্যাখ্যা করছিলাম যে প্লি অফ গিলটি হলো চার্জ গঠনের সময় যদি কেউ দোষ স্বীকার করে সেটাকে বলে কি, প্লি অফ গিলটি। এবং এখানে ওই যে আমাদের শীটে একটা ইংরেজি ওয়ার্ডটা ভুল আছে, ওখানে আছে কনভিকশন অফ প্লি অফ গিলটি, হবে কনভিকশন অন প্লি অফ গিলটি, একটু ঠিক করে নেন। পাইছেন 242 243 ধারায়, এই যে কনভিকশন অন হবে, অন, কনভিকশন অন প্লি অফ গিলটি, পাইছেন। আচ্ছা, তো তাহলে 243 ধারাটা একটু পড়ি দেখেন, যেহেতু আমরা জানি তারপরে একটু পড়ি। যে অভিযুক্ত ব্যক্তি যদি স্বীকার করে যে অপরাধের জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে তিনি তা করেছে, তাহলে যথাসম্ভব তার ব্যবহৃত শব্দ তার স্বীকৃতি লিপিবদ্ধ করতে হবে, এবং তিনি কেন দণ্ডিত হবে না সে সম্পর্কে যদি তিনি পর্যাপ্ত কারণ না দর্শান, তাহলে ম্যাজিস্ট্রেটকে কি করবে, দণ্ডিত করতে পারবে। দণ্ডিত করতে পারবে মানে এই না যে দণ্ড দিতে বাধ্য, দণ্ডিত করতে কি পারবে। তো ও আর পড়লাম না, একই কথা জেনে রাখা ভালো। তো চলে আসি দেখেন, জেনে রাখা ভালো যে অভিযোগের সত্যতা স্বীকারের দণ্ডে, অভিযোগের সত্যতা স্বীকারের ভিত্তিতে দণ্ড দেওয়া বিচারিক আদালতের জন্য কি দেখেন, বিবেচনামূলক। কি বলেন, বিবেচনামূলক। এবং দেখি এই তানবীর, দেখি পারেন কিনা, তানবীর বলেন তো যে কনফেশন এন্ড গিলটি প্লিট এই দুইটা এক জিনিস কিনা। এক কিনা, আমি জিজ্ঞেস করছি দুইটা এক কিনা, কনভেনশন এন্ড গিলটি প্লিট দুইটা এক জিনিস কিনা। আরিফ সাহেব,
কোন প্রকার হ্যাঁ ও সারা একবারে বলে দেন, এক কিনা, পারবেন কিনা বলেন। মানে নাই ঠিক টাকা। কনফেশন এন্ড গিলটি প্লিট এক জিনিস কিনা? একই আছে, ধন্যবাদ, তাও অল্প সময় নিয়েছেন। বিকাশ বিশ্বাস বলেন এক কিনা, কি পার্থক্য আছে? নিজের দোষ নিজে স্বীকার করে। হ্যাঁ, আর এই হলো তার দোষ মানে দোষ স্বীকার করে। তো ওটাও তো নিজের দোষ নিজেই করতেছে। রুবেল বলেন, আপনি বলেন। কনফিউশনটা কনফিউশন হচ্ছে হলো আপনার যখন ম্যাজিস্ট্রেটের কাছে আসামি সে নির্দেশে দোষ স্বীকার করে, এটা হচ্ছে আপনার কনফিউশন। হুম। এটা হচ্ছে আপনার বিচারিক পর্যায়ে করে। আর সে আপনার বিচারিক পর্যায়ে করে। তদন্ত পর্যায়ে করে, তদন্ত পর্যায়ে করে। আর তার আপনি যদি সে যখন পিরিয়ড পেয়েছি ওটা আসলে আপনার চার্জ গঠনের সময় বলে যে আপনি দোষ স্বীকার করেন কিনা। তা যদি বলে তখন দোষ স্বীকার করছি তখন সরকারি পিরিয়ড গঠনের সময় গঠনের পর। এই আলামিন বলেন দি এক জিনিস কিনা? কনফেশন হচ্ছে আপনার যখন কোন অপরাধী তার নিজের দোষ স্বীকার করে, সেটা হচ্ছে তদন্ত পর্যায়ে অথবা তদন্ত পর্যায়ে ওই যে কোনো ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের কাছে। আর প্লি অফ গিলটি হচ্ছে এটা হচ্ছে যে আপনার যখন চার্জ গঠনের সময় করে। হ্যাঁ চার্জ গঠন হয়ে গেছে তখন তাকে বলে যে আপনি এটা দোষ স্বীকার করেন কিনা, এটা জি, বিচারিক পর্যায়ে। ধন্যবাদ, শুনেন, ধন্যবাদ। তো কনফেশন অ্যাকচুয়ালি স্বীকারোক্তি, যেটা করা হয় তদন্ত পর্যায়ে ম্যাজিস্ট্রেটের কাছে 164-এ। তো কনফেশন যে শুধু ম্যাজিস্ট্রেটের কাছে করা যায় তা না, অন্য কারো কাছেও করা যায়, যেরকম জুডিশিয়াল কনফেশন, এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। এবং মনে রাখবেন যে ওই দোষ স্বীকারোক্তির উপর ভিত্তি করে 164 রেকর্ড করার পর সাথে সাথে সাজা দেওয়া যায় না। সাথে সাথে সাজা দেওয়া যায় যায় না। কিন্তু যখন চার্জ গঠনের সময় ম্যাজিস্ট্রেট আদালত বা দায়রা আদালত যখন চার্জ গঠন করে, চার্জ গঠনের পরে অ্যাকচুয়ালি চার্জ গঠন করে জিজ্ঞাসা করে আপনি কি দোষী নাকি নির্দোষ, তখন যে দোষ স্বীকারটা করে যে আমি দোষী বা আমি নির্দোষ, তো এই জায়গাতে দোষ স্বীকারটা করে এটার বলে গিলটি প্লি বা প্লি অফ গিলটি। এটা করে 243 বা 265 কত বলেন, উমা। ম্যাজিস্ট্রেট আদালতে 243 আর দায়রা আদালতে 265 এই গিলটি প্লিটের উপর ভিত্তি করে সাথে সাথে কিন্তু সাজা দিতে পারে, কিন্তু 164 রেকর্ড করে সাথে 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 সাজা দেওয়া যায় না। ঠিক আছে, এটাই মনে রাখেন, তানভীর আওয়াজ যেন ভুল না হয়। আচ্ছা, এখন প্রতিকার দেখেন, যদি স্বীকারোক্তির উপর ভিত্তি করে সাজা দিয়ে ফেলে, আমরা সামনে পড়বো। এটা একটু দেখেন যে ফৌজদারি কার্যবিধি 1898 412 ধারা অনুসারে যে ক্ষেত্রে অভিযুক্ত দোষ স্বীকার বা প্লিডস গিলটি করেছে এবং দোষ স্বীকার ভিত্তিতে দণ্ড দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তি শুধু শাস্তির পরিমাণ বা বৈধতা ব্যতীত আপিল করতে পারবে না। এটা গভীরের কথা, জাস্ট মনে রাখেন যে দোষ স্বীকারের ভিত্তিতে যদি কোনো দণ্ড দেওয়া যায় তাহলে আপিল করা যাবে না, এই কথাই বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি 412 ধারায়। কত ধারায়? তবে আপিল করা যায় না বলতে, আপিল করা না গেলেই কি করা যাবে, রিভিশন। যেখানেই আপিল করা যাবে না সেখানেই কি করা যাবে বলেন, রিভিশন। তবে দণ্ডের বৈধতা বা যৌক্তিকতার ক্ষেত্রে আপিল করা যাবে। বৈধতা, বৈধতা কি, ধরেন আদালতের দেওয়ার ক্ষমতা ছিল বিনাশ্রম, দিয়ে ফেলছে সশ্রম। আদালতের কারাদণ্ড দেওয়ার কথা ছিল ধরেন 1 বছর, দিয়ে দিছে 1 বছর 1 মাস, তাহলে আবার কি বলেন, আপিল করা যাবে। ধন্যবাদ। আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন বিগত বছরের প্রশ্ন যে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পেনাল কোডের 379 ধারায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে চার্জ গঠনকালে আসামি গিলটি প্লিট করায় 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। 379-তে দিতে পারতো সর্বোচ্চ 3 বছর, দিছে কত, 1 মাস, এবং সে গিলটি প্লিট করেছে। উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা হলে নিম্নের কোনটি হতে পারে? এটা আপিল যোগ্য নয়, তাই আপিলটি কি হবে, নামঞ্জুর হবে। কারণ এই জায়গায় দণ্ডের বৈধতা যৌক্তিকতা বিবেচনায় আপিল করা যাবে না। কারণ যদি 3 বছর বেশি দিত তাহলে কি করা যেত, আপিল করা যেত। এখানে 3 বছর সর্বোচ্চ দেওয়া যায়, দিতে মাত্র কত, 1 মাস, তাইলে এই জায়গায় আপিল যদি করেও ফেলায় আপিল কি হবে, নামঞ্জুর হবে। আমরা 244 দেখি, 200 ম্যাজিস্ট্রেট আদালত 244 ধারায় সাক্ষ্য সাক্ষ্য গ্রহণ, তারপরে আপনার আসামির পরীক্ষা টরীক্ষা যা যা আছে সব কিছু আছে, এটার বিস্তারিত পড়লাম না, ওই আমাদের শীটে যা আছে ওইটুকু পড়লেই এনাফ, এই জায়গায় এত পড়ার প্রয়োজন নাই। আর 245-এ হয় সাজা দেয় অথবা কি দেয়, খালাস। 245-এ হয় সাজা অথবা খালাস। তো এখানে
245-এর একটা কথা আছে, এই কথাটা আমি একটু ব্যাখ্যা করি। দেখেন, খালাস দিলে তো দিলই, শাস্তির ক্ষেত্রে বলছে যে যখন ম্যাজিস্ট্রেট 349 ধারা অনুসারে কার্যক্রম গ্রহণ না করে এবং আসামিকে দোষী সাব্যস্ত করে, তখন তিনি আসামিকে আইন অনুসারে দণ্ড দিতে পারে। 349 ধারায় কার্যক্রম গ্রহণ না করে এই কথাটার অর্থ কি? 349 ধারায় বলছে যে যদি দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তার যে দণ্ড দেওয়ার যে ক্ষমতা আছে, ধরেন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ড দেওয়ার ক্ষমতা আছে সর্বোচ্চ 3 বছর, আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ড দেওয়ার ক্ষমতা আছে সর্বোচ্চ কত? 2 বছর। এখন তারা এমন একটা মামলার বিচার করেছে যে মামলার তারা বিচার শেষে তাদের মনে হচ্ছে সাজা বেশি হওয়া দরকার, 3 বছরের বেশি হওয়া দরকার বা 2 বছরের বেশি হওয়া দরকার, কিন্তু তাদের তো সাজা দেওয়ার কি নাই, ক্ষমতা নাই। তখন তারা এই 349 ধারায় মামলাটা পাঠায় দিবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে। কার কাছে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। বুঝতে পারছেন? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় তৃতীয় শ্রেণীর দণ্ড বাড়ায় বেশি দিতে দেওয়ার দরকার হলে পাঠাই দিবে কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। এটা। আর যদি মনে করে যে না, আমার 349 যাওয়ার দরকার নাই, আমি যে দণ্ড দিতে আমার আমার যে এখতিয়ার আছে তার মধ্যে আমি দিতে পারবো, তাহলে সাজা দিতে পারবে কততে? এই যে 245, এই সাজা দিয়ে দেবে। এই কারণে 249টা 349টা বলেছে। এমনি একটু ব্যাখ্যা দিলাম, এটা না পারলেও সমস্যা নাই। সরাসরি আমরা চলে আসি 247, নালিশকারীর অনুপস্থিতি। 247 ধারায় বিধান করা হয়েছে, এখানে আইন পাঠে ভুল আছে, সংশোধন করে নাই। 247 ধারায় বিধান করা হয়েছে যদি নালিশকারী বরাবর আছে না, নালিশকারী বরাবর, এই বরাবর কেটে দেন। ভাষাটা হবে এরকম, যদি নালিশি মামলায় সমন ইস্যু করা হয়, যদি নালিশি মামলায় সমন ইস্যু করা হয়, কি হবে বলেন? আর এই জায়গা টোটালি চেঞ্জ করে ফেলছে, বলছে নালিশি বরাবর সমন ইস্যু করা হয়। নালিশি বরাবর না, কি হবে? নালিশি মামলায় সমন ইস্যু করা হয় এবং ধার্য তারিখে নালিশকারী আসে নাই, নালিশকারী আসে নাই, তাহলে মামলা খারিজ করে আসামির কি দিতে পারে? খালাস দিতে পারে। কত ধারায়? 247। দায়রা আদালতের এরকম কোন পদ্ধতি নাই। আর 248, 49 এগুলা সামনে বিস্তারিত পড়তেছি। আপাতত এখানে চলে আসি। দেখেন যে সেলফ প্র্যাকটিসের প্রশ্নে আসি। সেলফ প্র্যাকটিস অ্যাকচুয়ালি আমাদের ওই পেজটা পড়লেই এনাফ। না, তারপরেও একটু এখানেই করে যায়। দেখেন, ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা বিচার পদ্ধতি ফৌজদারি কার্যবিধির কত অধ্যায় আলোচনা করছে বলেন? 20 অধ্যায়। আর দায়রা আদালত 23। আর যে প্রশ্ন টশ্ন আছে এগুলো ইনশাল্লাহ পারবেন। সরাসরি যে জিনিসটা লাগবে না সেই জায়গায় একটু আসি। ফরিয়াদির অনুপস্থিতি 247, এই জায়গায় ওই 247 ধারা পাইছেন, আবার সামনে আগে আসেন। ফরিয়াদির অনুপস্থিতি, নন অ্যাপিয়ারেন্স অফ কমপ্লেইনেন্ট পেয়েছেন? 247 ধারা বিধান করা হয়েছে যদি নালিশি মামলায় সমন ইস্যু করা হয়, কেটে দিয়ে লেখেন যদি নালিশকারী বরাবর সমন ইস্যু করা হয়, লেখা আছে, লিখবেন কি? নালিশি মামলায় সমন ইস্যু করা হয় এবং অভিযুক্ত ব্যক্তির হাজিরার জন্য নির্ধারিত দিনে অভিযুক্ত হাজির হয় কিন্তু নালিশকারী হাজির হয় না, সেই ক্ষেত্রে আদালত অভিযুক্তকে খালাস দিতে পারে, অ্যাকুইট দ্য অ্যাকিউজড, পরবর্তী কোনো তারিখ পর্যন্ত মুলতবি রাখতে পারে। এবং এটা আমাদের ওই শিটেও আছে। কিন্তু অভিযোগকারী যদি গোল দেন সরকারি কর্মচারী হয়, কি কর্মচারী? সরকারি কর্মচারী হয়, তার ব্যক্তিগত হাজিরা প্রয়োজন না হলে ম্যাজিস্ট্রেট তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে এবং ম্যাজিস্ট্রেট মামলায় অগ্রসর হতে পারবে। প্রতিকারটা দেখেন, প্রতিকার যে 247 ধারায় ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে খালাস প্রদান করলে তাহলে নালিশকারী দায়রা জজের নিকট আপিল দায়ের করতে পারবে। জেনে রাখা ভালো, 247 ধারা শুধুমাত্র কি ধরনের মামলা ক্ষেত্রে প্রযোজ্য? সিআর মামলা। এবং ওই সিআর মামলায় কি ইস্যু করতে? সমন। অনেক কিছু করলে তাহলে কি মানে যদি উপস্থিত না হয় নালিশকারী, সেক্ষেত্রে খালাস ওয়ারেন্ট মামলায় খালাস দিলে সেটা অবৈধ হবে। উচ্চ আদালতের অনেক নজির আছে যে নালিশি মামলায় ওয়ারেন্ট দিত, ওয়ারেন্ট দেওয়ার পর ওই মামলায় নালিশকারী আসে নাই, 247 ধারায় খারিজ করছে, পরে আপিল আদালত ওই খারিজকে বেআইনি ঘোষণা করছে। কারণ ফৌজদারি কার্যবিধির 247 ধারার যে বিধান আছে সে জায়গায় বলা আছে যে নালিশি মামলায় কি দেওয়া হয়েছে আগে? সমন। বিগত বছরের প্রশ্ন দেখেন। আচ্ছা, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 247 ধারা মোতাবেক নালিশকারী অনুপস্থিতির কারণে আসামি খালাস পাবে যদি কি কি ইস্যু হয়?
সমন ইস্যু 2022 সালে পরীক্ষায় আসছে কি ইস্যু হয়? সমন ইস্যু সমন। বলা হয়। 2 নং প্রশ্নটা দেখেন, নালিশি মামলায় সমন ইস্যুর পর অভিযোগকারী নির্ধারিত তারিখে আদালতে হাজির না থাকলে আদালত কি আদেশ দিবে? আসামিরে কি দিবে? খালাস। এখন একটা জিনিস দেখেন, যদি পরীক্ষায় আসে যে নালিশি মামলায় ওয়ারেন্ট দিছিল, নালিশকারী আসে নাই, খালাস ডাকা কি দিবেন? খালাস দেখাবেন? না, ওখানে যদি থাকে যে খালাস দেওয়ার বিধান নাই, তাহলে উত্তর হবে কোনটা? খালাস হয় না। খালাস দেওয়ার বিধান নাই, কারণ 247-এ ধারায় সুনির্দিষ্ট ভাবে বলাই আছে শুধু নালিশি মামলাই হবে, হলে হবে না, নালিশি মামলায় যে আগে কি ইস্যু করেছে। এখানে যে প্রশ্ন আছে পারবেন, আমরা সরাসরি চলে আসি 248 ধারায়। 248 ধারা আমরা বিস্তারিত পড়ছি, তো যে জিনিসটা একটু জানা দরকার সেটা একটু পড়ি দেখেন। অভিযোগকারী কর্তৃক নালিশ প্রত্যাহার এবং প্রসিকিউটর কর্তৃক মামলা প্রত্যাহার পাইছেন? ফৌজদারি কার্যবিধি 248 ধারায় অভিযোগকারী কর্তৃক নালিশ প্রত্যাহার ও তার ফলাফল এবং 494 ধারায় পাবলিক প্রসিকিউটর কর্তৃক মামলা প্রত্যাহার ও তার ফলাফল সম্পর্কিত বিধান করা হয়েছে। অভিযোগকারী কর্তৃক নালিশ বা অভিযোগ প্রত্যাহার কত ধারায়? 248। আর পাবলিক প্রসিকিউটর কর্তৃক অভিযোগ বা মামলা প্রত্যাহার কত? 494। এবং 248 এই জায়গা পড়তেছি না, 248 এখানে একটু দেখেন, 248 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে মামলায় চূড়ান্ত আদেশ হওয়ার পূর্বে, চূড়ান্ত আদেশ হওয়ার পূর্বে মানে এটা চার্জ গঠনের আগে হোক অথবা চার্জ গঠনের পরে হোক, 248 ধারায় মামলা প্রত্যাহার করলেই আসামি পাবে কি? খালাস, একই কাল। 248 ধারায় চার্জ গঠনের আগে করুক, চার্জ গঠনের পরে প্রত্যাহার করুক, সিআর মামলায় আসামি কি পাবে? খালাস। এবং মনে রাখবেন, ফৌজদারি মামলায় খালাস হলেই আসামির প্রতিকার আপিল। ওই খালাসটা কিভাবে পালো দেখার দরকার নাই, নালিশকারী অনুপস্থিতির কারণে হোক, মামলা প্রত্যাহারের কারণে হোক, আপস মীমাংসার কারণে হোক, মামলা শেষে হোক, খালাস পেলেই প্রতিকার কি? আপিল। 494 ধারা পিপি, পিপি মহোদয়, পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করলে তার ফলাফল। পাবলিক প্রসিকিউটর আদালতের সম্মতিতে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ রায় ঘোষণার পূর্বে প্রত্যাহার করতে পারে। আচ্ছা, পাবলিক প্রসিকিউটর অভিযোগ গঠনের আগে মানে চার্জ গঠনের আগে, বিফোর এ চার্জ ইজ ফ্রেমড, মামলা প্রত্যাহার করলে আসামি পাবে কি? অব্যাহতি। এই যে দেখেন 494 ক, তিনটা স্টার দেন কি 494 ক। আর পাবলিক প্রসিকিউটর যদি অভিযোগ গঠনের পরে মামলা প্রত্যাহার করে তাহলে আসামি পাবে কি? খালাস। 494 কত? খ। তাহলে আমার এখানে মৌলিক যে পার্থক্য, 248 শুধুমাত্র সিআর মামলা, আর 248-এ মামলা প্রত্যাহার করলেই কি? খালাস, সেটা চার্জ গঠনের আগে হোক, চার্জ গঠনের পরে হোক। আর 494-তে পিপি প্রত্যাহার করবে, চার্জ গঠনের আগে প্রত্যাহার করলে কি? অব্যাহতি। চার্জ গঠনের পরে প্রত্যাহার করলে খালাস। আচ্ছা, আর এখানে যে বিষয়টা বলেছে যে 403 ধারার প্রয়োগ, 403 ধারা আমরা সামনে পড়বো। 403 ধারা হলো, 403 ধারা শুধু খালাসের বা দণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য। মানে কোনো বিষয় নিয়ে যদি কাউরে খালাস অথবা দণ্ড দেওয়া হয়, তাহলে ওই একই বিষয় নিয়ে একই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে আর মামলা করা যাবে না, মামলা করলে খারিজ হবে। আচ্ছা, আমরা জেনে রাখা ভালোতে আসি। দেখেন, জেনে রাখা ভালো, 248 ধারায় নালিশ প্রত্যাহারের অনুমতি দেওয়া এবং অভিযুক্তকে খালাস দেওয়া ম্যাজিস্ট্রেটের জন্য বিবেচনামূলক ক্ষমতা। 248 ধারা নালিশি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 494 ধারা শুধুমাত্র জিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য। বিগত বছরের প্রশ্ন দেখেন, বিগত বছরের প্রশ্ন, অভিযোগ গঠনের পর পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতিতে কোনো মামলা প্রত্যাহার করলে, অভিযোগ গঠনের পর আন্ডারলাইন করেন, অভিযোগ গঠনের পরে বলছে, পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করলে কি হবে? খালাস। যদি সেম প্রশ্ন হতো যে অভিযোগ গঠনের পূর্বে, তাহলে হতো কি? অব্যাহতি। যদি ম্যাজিস্ট্রেট কোর্টে হতো যে নালিশকারী ম্যাজিস্ট্রেট আদালতে চার্জ গঠনের পূর্বে মামলা প্রত্যাহার করছে, 248 ধারা হলে চার্জ গঠনের পূর্বে হোক বা পরে হোক কি? খালাস। আর যদি 494 মানে হলো পিপির ফাংশন, সেখানে চার্জ গঠনের আগে প্রত্যাহার করলে অব্যাহতি, চার্জ গঠনের পরে প্রত্যাহার করলে কি? খালাস। ধন্যবাদ।
3 নং প্রশ্নটা দেখেন, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের 248 ধারা অনুসারে কমপ্লেইন প্রত্যাহারিত হলে অভিযুক্ত ব্যক্তি কি পাবে? 248 ধারা প্রত্যাহার হলেই কি খালাস। খালাস। সেলফ প্র্যাকটিসে যা আছে এগুলো আপনারা পারবেন, মূল আলোচনা শুনলে পারবেন। আমরা সরাসরি চলে আসি 249 ধারা। মামলার কার্যক্রম বন্ধ করা, আসামিকে মুক্তি দেওয়া। এই যে দেখেন, পাওয়ার টু স্টপ প্রসিডিংস এন্ড রিলিজ দা অ্যাকিউজড। তাহলে এটা সম্পর্কে আমরা বিস্তারিত পড়ছি, তারপরে একটু দেখি। দেখেন যে নালিশ বা কমপ্লেইন ব্যতীত অন্য কোনোভাবে রুজুকৃত বা দায়েরকৃত মামলায় যে কোনো পর্যায়ে দণ্ড বা খালাসের রায় ঘোষণা না করে মামলার কার্যক্রম বন্ধ করে আসামিকে কি দিতে পারে? মুক্তি দিতে পারে। যে সকল ম্যাজিস্ট্রেটগণ 249 ধারায় মামলার কার্যক্রম বন্ধ করতে পারে, এই জিনিসটা আমাদের শিটে নাই, এটা একটু দেখেন। কোন কোন ম্যাজিস্ট্রেট 249 ধারায় মামলা কার্যক্রম বন্ধ করতে পারে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে, বা কে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পূর্ব অনুমতি নিয়ে অন্য কোনো ম্যাজিস্ট্রেট। তাহলে কে কে পারে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে অন্য কোনো ম্যাজিস্ট্রেট। তাহলে যদি আপনাকে বলে যে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 249 ধারায় আদেশ দিতে পারে কিনা, সাধারণ উত্তর হলো না। কিন্তু পারে কখন? যদি তারে বিশেষ ক্ষমতা দেওয়া হয় তখন সে পারবে, নতুবা সে পারবে শুধু যদি বলা হয় যে দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, উত্তর হবে কি পারবে না। এতটুকুই নতুন এখানে। আর বাদ বাকি যা আছে আমাদের ওই শীটে আছে, বাদ বাকি যা আছে সব পারবেন ইনশাল্লাহ। আমরা একটু সংক্ষেপে মনে রাখি, এখানে যদি একটু চলে আসি, দেখেন সংক্ষেপে মনে রাখি যে 247 ধারায় নালিশকারী অনুপস্থিতি যদি খালাস দেয় প্রতিকার কি? আপিল। 248 ধারায় নালিশকারী কর্তৃক অভিযোগ প্রত্যাহার আদেশ খালাস দিলে প্রতিকার কি? আপিল। 249 ধারায় মামলার কার্যক্রম বন্ধ, বন্ধ স্থগিত না, কি হবে? বন্ধ। বন্ধ করলে আসামি পায় কি? মুক্তি। আর এই জায়গায় প্রতিকার কি? রিভিশন। পাবলিক প্রসিকিউটর চার্জ গঠনের আগে যদি প্রত্যাহার করে তাহলে কি পাবে? অব্যাহতি। এই ক্ষেত্রে প্রতিকার কি? রিভিশন। পাবলিক প্রসিকিউটর চার্জ গঠনের পরে করলে খালাস, এই ক্ষেত্রে প্রতিকার কি? আপিল। ঠিক আছে। বিগত বছরের প্রশ্ন দেখেন, বিগত বছরের প্রশ্ন যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 249 ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেট আসামি মুক্তি দেওয়ার ক্ষেত্রে মামলাটি ড্যাশ করবেন। এই জায়গায় আপনারা স্থগিত আছে, বন্ধ আছে, তো উত্তর হবে কোনটা? বন্ধ। যদি কখনো বন্ধ শব্দটা না থাকতো তাহলে উত্তর হতো কি? স্থগিত। বুঝতে পারছেন? কারণ এই সেম প্রশ্নের ইংরেজি ভার্সন ছিল, ইংরেজি ভার্সনে এই বন্ধ সমান সমান লেখছে স্টপ। তাহলে আমার প্রাধান্য পাবে কোনটা? স্টপ শব্দটা যেটা আছে সেটা। তো এই জায়গায় উত্তর হবে কি? বন্ধ। 2 নাম্বারটা দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর সেকশন 250 এর অধীন বিচার বন্ধ হলে অভিযুক্ত ব্যক্তি কি পাবে? মুক্তি পাবে। আচ্ছা, সেলফ প্র্যাকটিসের 2 নং প্রশ্নটা দেখেন যে 249 ধারা অনুযায়ী অভিযোগ ব্যতীত অন্য কোনোভাবে রুজুকৃত মামলায় কার্যক্রম বন্ধ করে আসামিকে মুক্তি দিতে পারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে অন্য কোনো ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, সব উপরের সবাই। উপরের সবাই। ঠিক আছে। আর বাদ বাদ বাকি যে সব সব শেষের প্রশ্নটা দেখি। সব শেষের প্রশ্নটা যে কোন ফৌজদারি মামলার 2 জন গুরুত্বপূর্ণ সাক্ষী বিদেশে গমন করেছে এবং রাষ্ট্রপক্ষ শুনানির জন্য নির্ধারিত দিনে তাদের হাজির করতে ব্যর্থ হয়েছে। কতিপয় সময় দেওয়ার পরও রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে ব্যর্থ হয়েছে। এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট খালাস বা দণ্ডের রায় ঘোষণা না করে মামলা কার্যক্রম বন্ধ করতে পারে এবং অভিযুক্তরে কি দিতে পারে? মুক্তি দিতে পারে। আমরা সর্বশেষ যে ধারাটা 249 ধারাটা মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর অভিযোগ, এটাও এই জায়গা যা যা আছে আমি আর বিস্তারিত পড়লাম না। এর চেয়েও বেশি জিনিস আমরা পড়ে ফেলেছি কোথায়? ওই 250 আমি যে আপনাদের শীট দিছি এর চেয়েও বিস্তারিত কথা ওই জায়গায় লেখা আছে। কারা আপিল করতে পারে, কখন জরিমানা কত, ক্ষতিপূরণ কত, তারপরে জরিমানা কখন মানে ক্ষতিপূরণ কখন আদায়যোগ্য হবে, কখন কত দিনের মধ্যে হবে। ঠিক আছে। দেখি আমি একটু জিজ্ঞাসা করি আপনাদের কারো, দেখি কি মনে আছে 250 ধারা সম্পর্কে। আমরা এখানে যারা আছি তাদের মধ্যে মিতা বলেন।
250 ধারায় কি কি আদেশ দিতে পারে নালিশকারীরে? আদালত কি, ক্ষতিপূরণ কত, জরিমানা কত, এইগুলা একটু বলেন। জরিমানাও দিবে, 6 মাস কারাদণ্ডও দিবে। হয় জরিমানা অথবা কি কারাদণ্ড। তো মিতা বলেন যে এই যে যে জরিমানা কত টাকা, যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয় তিনিও 3,000 দিতে পারবে। যদি দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয়, যদি প্রথম শ্রেণীর হয় 3,000। জি, যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিচারিক ক্ষমতা নাই। বলেন তো নির্বাহী ম্যাজিস্ট্রেট বিচারিক ক্ষমতা তার আমলে নেওয়ার ক্ষমতা আছে কিনা? সরকার যদি ক্ষমতা দেয় কত ধারা? 190 ধন্যবাদ। এই তানবীর, এই যে যে 250 ধারায় যে ক্ষতিপূরণের আদেশটা দেয়, এটা কারে দেয়, বাদীরে না আসামিরে? বাদীরে দিবে। এখন বাদী কত কত টাকা ক্ষতিপূরণ দিবে সর্বোচ্চ? 1,500, মোট 1,500। 1,000 অথবা 500। 1,000 কখন আর 500 কখন বলেন? আর তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হলে 500, আর অন্যান্যরা 1,000 পর্যন্ত পারে। এই তপন শুনছেন? তপন তো ক্লাস ক্লাস করছেন। তপন, যদি একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট একজন বাদীরে বললো যে তুমি 200 টাকা ক্ষতিপূরণ দিবা, এখন বাদী যদি 200 টাকা ক্ষতিপূরণ যদি না দিতে পারে, তাহলে বাদীর কারাদণ্ড কতদিন হবে বলেন? 200 টাকা ক্ষতিপূরণের আদেশ দিল, 200 টাকা যদি সে দিতে না পারে, তাহলে তার কারাদণ্ড হতে পারে কতদিন? হোসেনকারী, 200 টাকায় 30 দিন। 1,000 টাকায় 500 টাকায় 30 দিন ছিল, 200 টাকায়ও কি 30 দিন কিনা? ধন্যবাদ। শুনেন, 200 টাকা হোক 1 টাকা হোক, ওই ক্ষতিপূরণ অনাদায়ে সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারে কত? 30 দিন। সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারে কত? 30 দিন। আচ্ছা, পিজুর সাহেব বলেন যে এই যে যে ক্ষতিপূরণটা, এই ক্ষতিপূরণটা কখন দিবে বাদী, কখন দিবে? আপিলযোগ্য মামলায় কখন দিবে, আর আপিল অযোগ্য মামলায় কখন দিবে? গতদিন পড়াইছি কিনা বলেন? ইভেন আজকেও সকালে এসে মানে ক্লাসের শুরুতে আলোচনা করছি। প্রশ্ন কি বুঝছেন? বাঁধন সাহেব, প্রশ্ন বুঝতেন? এই যে যে ক্ষতি, ধরেন আশরাফুল একটা মামলার বাদী, এখন ওনারে আদেশ দেওয়া হলো যে আশরাফুল আপনি 500 টাকা ক্ষতিপূরণ দিবেন। এখন এই 500 টাকাটা ওনার কাছ থেকে আদায় করা হবে কখন, এটা হলো প্রশ্ন। 1 মাসের মধ্যে। রাহিত, ওমর ফারুক, প্রশ্ন বুঝেন নাই? এই শামীম, শামীম বলেন, বলেন শামীম। আপিলযোগ্য মামলা হলে আপিলের মেয়াদ শেষ হতে হবে, আর যদি আপিল করা হয় আপিল নিষ্পত্তির পরে। আর যদি আপিল অযোগ্য মামলা হয় সেক্ষেত্রে কত? 30 দিন। 30 দিন, ঠিক আছে? মনে পড়ছে কিনা? জি, 30 দিন পরে। 30 দিনের মধ্যে না, 30 দিন পরে। তো ধন্যবাদ। আমরা বিগত বছরের প্রশ্নে চলে আসি, দেখেন। তো আর একটু দেখি, আমরা এটা বিথিকারে জিজ্ঞাসা করি। বিথিকা, ভালো আছেন? বিথিকা বলেন দেখি, যে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকা ক্ষতিপূরণের আদেশ দিলে এর বিরুদ্ধে আপিল করা যাবে না? 100 টাকার বেশি হলে আপিল করা যাবে। আর দ্বিতীয় তৃতীয় ক্ষেত্রে
দ্বিতীয় তৃতীয় যে আদেশই দেখ না কেন সেটার বিরুদ্ধে আপিল করা যাবে। বলেন বলেন মিতা বলেন। হ্যাঁ, ওই আপনাদের এই যে আইন পাটে আছে এবং এবং কেটে দেন, মূল আইনে অথবা আছে, আমি সিটে অথবা লিখে দিছি। এই জায়গা জেনে রাখা ভালোতে আহ, আচ্ছা এই জায়গা দেখেন, আমি স্ক্রিনে যে আইন পাটে আছে যে 6 মাসের কারাবাস এবং অনধিক 3,000 টাকা জরিমানা, এই জায়গায় এবং হবে না, এই জায়গা কি হবে? বা এটা তো আপনার শিটে দিছি, বইতে এবং লেখা, তাই বইয়ের এবং কেটে বা লেখেন। পাইছেন? এই যে এই এবং কেটে বা লেখেন। করা লাগবে না, জেনে রাখা ভালো ওর উপরে, জেনে রাখা ভালো করে। আচ্ছা বিগত বছরের প্রশ্ন দেখেন, 2022 সালের পঞ্চদশ বিজিএস, সরি হ্যাঁ পঞ্চদশই তো হয়, বিজিএস পরীক্ষা একটা প্রশ্ন আসছে। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 252 ধারা অনুসারে ফরিয়াদি আরিফ মিথ্যা অভিযোগ করার জন্য দোষী সাব্যস্ত হন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফকে ক্ষতিপূরণ বাবদ অনধিক কত টাকা প্রদানের নির্দেশ দিতে পারে? 1000। 250 হইলেই সিনিয়র জুডিশিয়াল মানে বুঝেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। সিনিয়র জুডিশিয়াল মানে হলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কত টাকা? 1000। যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হইলে কত হতো? সর্বোচ্চ 500। আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি জরিমানা করতেন 3000। সরকার কম নেই, 3,000 টাকা সরকার ঠিকই প্রথম 3,000 টাকা। দ্বিতীয় সবাই 30,000 টাকা 6 মাস। ধন্যবাদ। তো এই যে যে আমরা ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের যে বিচার পদ্ধতি পড়লাম, এখান থেকে আপনি মিনিমাম 2টা প্রশ্ন ইনশাল্লাহ পাবেন। এবং যা যা পড়লাম এখান থেকে ভালোভাবে পড়ে ফেলেন। আমরা সরাসরি চলে আসি সংক্ষিপ্ত বিচার। তো এই যে যে আমরা পড়লাম 241 থেকে 250 বা 265 ক থেকে 265 ছ, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আছে কারো কোনো প্রশ্ন আছে? 6 মাস আর 3,000 টাকা এই প্রথম তৃতীয় সবাই। হ্যাঁ। স্যার 248 ধারায় স্যার হুম। তো যেটা বলছেন চূড়ান্ত আদেশ সবার পূর্বে, জি, তো আমরা যদি বলি রায় হওয়ার পূর্বে তাহলে কি ভুল হবে স্যার? রায় হওয়ার পূর্বেই। তপন সাহেব কোনো প্রশ্ন আছে নাকি মনে মনে ভাবতেছেন যে প্রশ্ন করে কি বিপদে পড়বো নাকি? উল্টো দেখা গেলো আমারে জিজ্ঞাসা করলো, এটাই ভাবতেছেন? আচ্ছা দেখেন। আচ্ছা আমরা, আচ্ছা জরিমানাটা, একজন অনলাইনে একজন বলছে স্যার জরিমানাটা ক্লিয়ার না। জরিমানা খুবই ক্লিয়ার। 250 ধারায় সর্বোচ্চ ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারে 1000। আর যদি ওই আদালতটা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালত হয়, তিনি দিতে পারবে কত? 500 টাকা। তবে 500 হোক বা 1000 হোক, বা 1 থেকে 500 হোক বা 1 থেকে 1000 হোক, এই ক্ষতিপূরণটা অনাদায় কারাদণ্ড সর্বোচ্চ কত দিন? 30 দিন বিনাশ্রম। এইটুক তো বুঝছেন? আচ্ছা, এটার অতিরিক্ত হিসেবে, ইন এডিশন টু, এটার অতিরিক্ত হিসাবে জরিমানা করতে পারে সর্বোচ্চ কত? 3000। এই 3000 টাকা পর্যন্ত জরিমানা প্রথম শ্রেণীও পারে, দ্বিতীয় শ্রেণী পারে, আবার কি তৃতীয় শ্রেণীও পারে। মানে ম্যাজিস্ট্রেট যদি ইচ্ছা করে যে তুমি ক্ষতিপূরণও দিবা জরিমানাও দিবা, পারে কিনা? পারে। ঠিক আছে। এখন যদি সে 3000 টাকা জরিমানা দিতে পারে, অথবা জরিমানা প্রদানের, জরিমানা বাদ দিয়ে কিসের নির্দেশ দিতে পারে? 6 মাস কারাদণ্ড প্রদানের নির্দেশ দিতে পারে। এই 6 মাসটা কি হবে? সশ্রম নাকি বিনাশ্রম? এটা সশ্রম হতে পারে, এটা কি বিনাশ্রম হতে পারে। এই তো কথা। সরকার এর একটু দেরি করে সরকার লাভ হচ্ছে। আচ্ছা সংক্ষিপ্ত বিচার দেখেন, আমরা এখন চলে আসবো যে সংক্ষিপ্ত বিচার বা সামারি ট্রায়াল। ওই তো সরকার তো এই জায়গা খারাপ করছে, সরকার তো দিতে তার নিয়ে তার দিতে এই দেখেন সামারি ট্রায়ালের পাশে লেখেন 22 অধ্যায়। সামারি ট্রায়ালের পাশে লেখেন 22 অধ্যায়।
সামারি ট্রায়ালটা আসলে কি? সামারি ট্রায়াল হলো যে সংক্ষিপ্ত বিচার। সাধারণত বিচারের ক্ষেত্রে বিভিন্ন যে বিধিবিধান, সাক্ষ্য গ্রহণ করা হয় বিস্তারিতভাবে, তারপরে চার্জ গঠন করা হয় লিখিত আকারে, তারপরে এই যে 342 সাফাই সাক্ষী, মোটামুটি বিচার একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু কিছু কিছু অপরাধ আছে যে অপরাধগুলো হচ্ছে আপনার ছোটখাটো অপরাধ। কি অপরাধ? ছোটখাটো অপরাধ। সেই সকল ক্ষেত্রে সামারি ট্রায়াল করা হয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার, যাতে এই বিচারটা দ্রুত শেষ হয়ে যায়। তো সামারি ট্রায়াল আসলে আমরা একটু পড়ি, দেখেন যে যদি বলে যে সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচার, এটা আলোচনা করা হয়েছে কত অধ্যায়? 22তম অধ্যায়। কত ধারা থেকে কত ধারা? 260 থেকে 265। দেখেন, সংক্ষিপ্ত বিচার বলতে এমন বিচার অন্তর্ভুক্ত করে যা দ্রুত নিষ্পত্তির জন্য করা হয়, গুরুতর নয় এমন অপরাধ, এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়। লঘু মানে কি? কম। সেই সব অপরাধগুলোর বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে করা হয়। যে সকল ম্যাজিস্ট্রেটগণ সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারে এবং যে সকল অপরাধগুলো সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যায় তা 260 ধারায় আলোচনা করা হয়েছে। এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের প্রক্রিয়া এবং শাস্তি প্রদান সম্পর্কে 262 ধারায় আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা চলে আসি 260 ধারা, সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা। নিম্নলিখিত ম্যাজিস্ট্রেটগণ সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঠিক আছে। খতে আছে ক্ষমতাপ্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ক্ষমতাপ্রাপ্ত কেটে দেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ক্ষমতাপ্রাপ্ত কাটছেন, বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে এমন কোন ম্যাজিস্ট্রেটের বেশ। তাহলে কে কে পারে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে, আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে এরকম কোন কি বেঞ্চ? আপনারা আমার সামনে যে বেঞ্চে বসে আছেন এই বেঞ্চ? হ্যাঁ, এই বেঞ্চ না। আচ্ছা, এখানে একটা কথা লেখেন যে 260 ধারায় 14টি ক্ষেত্রে সামারি ট্রায়াল হতে পারে। 260 ধারায় 14টি ক্ষেত্রে সামারি ট্রায়াল হতে পারে। এ মাহবুব সাহেব, আপনি তো ফোন দিয়ে খালি জিজ্ঞেস করেন স্যার ক্লাস কবে হবে, তো না আপনার দেখা তো আমি পাই না। 14টি ক্ষেত্রে, এখানে 14টা ক্ষেত্রে আমাদের বিস্তারিত পড়ার দরকার নাই। 14টা ক্ষেত্রে বলা আছে বিভিন্ন অপরাধের নাম, যে আঘাত করলে, এই করলে, মাপে কম দিলে, এই চুরি করলে চুরির এই যে বিস্তারিত বিবরণ দেবেন, এই সকল অপরাধের ক্ষেত্রে সামারি ট্রায়াল হতে পারে। জেনে রাখা ভালো, দেখেন জেনে রাখা ভালো যে সংক্ষিপ্ত পদ্ধতিতে, সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে কোনো অপরাধে কোনো ব্যক্তি অপরাধী হলে গোল দিবেন 2 বছরের অধিক মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত করা যাবে না। মানে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে সর্বোচ্চ সাজা দেওয়া যাবে 2 বছর। কয় বছর? সর্বোচ্চ সাজা 2 বছর। No sentence of imprisonment for a term exceeding 2 years shall be passed in the case of any conviction under this chapter. অর্থাৎ সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ 2 বছরের কারাবাস দিতে পারে। সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করবেন, 200 টাকার বেশি জরিমানা না করলে তার বিরুদ্ধে আপিল করা যাবে না। অর্থাৎ সংক্ষিপ্ত বিচারে যদি শুধুমাত্র জরিমানা করা হয় 200 টাকা, কত টাকা? 200 টাকা জরিমানা করলে আপিল করা যাবে না। 200 টাকার বেশি করলে আপিল করা যাবে। তবে কথা আছে, যদি কারাদণ্ডের সাথে 200 টাকা করে, বা কারাদণ্ডের সাথে যদি 100 টাকাও করে, তাও আপিল করা যাবে। শুধু যদি আপনার জরিমানা করে অর্থদণ্ড দেয় 200 টাকা, তাহলে আপিল করা যাবে না। কিন্তু যদি কারাদণ্ড দিছে প্লাস অর্থদণ্ড দিছে, তাহলে আপিল করা যাবে। তো এই জায়গায় আপনি লিখতে পারেন যে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট শুধুমাত্র 200 টাকা জরিমানা করলে আপিল করা যাবে না, কিন্তু কারাদণ্ড প্লাস অর্থদণ্ড দিলে কি আপিল করা যাবে। 414 দেখেন, অর্থাৎ 200 টাকার বেশি হলে, বেশি জরিমানা করলে আপিল করা যাবে 414। কিন্তু যদি কারাদণ্ডের সাথে 200 টাকা জরিমানা করে, কি বলেন, আপিল করা যাবে। জি, নাই দিন সেটা
কারাদণ্ড হতে থাকবে। বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য পেনাল কোড 1860 কোন ধারায় অপরাধের সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা যাবে না? ধরেন আমরা তো 14টা ক্ষেত্রে পড়ছি, কিন্তু 14টা ক্ষেত্রের কোন জায়গা কি আছে আমি তো জানি না। আপনার যদি কমন সেন্স থাকে তাহলে আপনি এই জায়গা উত্তর করতে পারেন কিভাবে। 323-এর সাজা মাত্র 1, 406-এর সাজা মাত্র 3 বছর, 426-এর সাজা ওই যে 1 বছরের কম। তাইলে এই সকল অপরাধের সামারি ট্রায়ালে করা যাবে, বিচার করা যাবে। যেটা যাবে না সেটা হলো কত? 326। 326 হলো মানে কজিং গ্রিভিয়াস হার্ট উইথ ডেডলি ওয়েপন, ভলেন্টারিলি কজিং গ্রিভিয়াস হার্ট উইথ ডেডলি ওয়েপন, মারাত্মক অস্ত্র সহ গুরুতর আঘাত। 2 নং প্রশ্নটা দেখেন, নিম্নের কোন অপরাধের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি প্রযোজ্য? কমন সেন্স অ্যাপ্লাই করেন। গুরুতর আঘাত, দণ্ডনীয় নরহত্যা, বেপরোয়া যান চালানোর দ্বারা মৃত্যু, সাধারণ আঘাত। এইগুলোর মধ্যে আপনার আপাত দৃষ্টিতে মনে হয় কোনটা সাজা কম, কোনটাই সাধারণ আঘাত? 3 নাম্বার দেখেন, ফৌজদারি কার্যবিধি অনুসারে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কত বছর? সর্বোচ্চ কত? 2। তো এখানে আমরা যদি সেলফ প্র্যাকটিসে চলে আসি, যে ফৌজদারি কার্যবিধির কত অধ্যায় সংক্ষিপ্ত বিচার পদ্ধতি আলোচনা করছে? কত অধ্যায়? চ্যাপ্টার 22। 8 নাম্বার প্রশ্নটা দেখেন, এটা গুরুত্বপূর্ণ। সরকার ফৌজদারি কার্যবিধির কত ধারার অধীন, আন্ডারলাইন করবেন, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের এখতিয়ার প্রদত্ত হয়েছে এমন কোন বেঞ্চকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার ক্ষমতা করা দিতে পারে? এটা হলো 261। 260-এ দিছিল প্রথম শ্রেণী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের বেঞ্চ, আর 61-তে দিছে দ্বিতীয় আর কোন শ্রেণী? তৃতীয় শ্রেণী। এখানে একটু লেখেন, 261 ধারায় 4টি ক্ষেত্রে, 261 ধারায় কয়টা ক্ষেত্রে, আর 260 ধারায় কয়টি ক্ষেত্রে ছিল? 14টি ক্ষেত্রে। তাহলে যদি বলে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সামারি ট্রায়ালের ক্ষমতা দেওয়া হয়েছে কত ধারায়? 261। 261। আর প্রথম শ্রেণী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর দেওয়া হয়েছে কত ধারায়? 260 ধারায়। ব্যাখ্যা দেখেন, ফৌজদারি কার্যবিধি 260 ধারার বিধান অনুযায়ী সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করার ক্ষমতা হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, কিন্তু 261 ধারার বিধান অনুযায়ী সরকার দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটকে কতিপয় ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের ক্ষমতা দিতে পারে। দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর মানে কত জনের? আচ্ছা, যে জিনিসটা এখানে গুরুত্বপূর্ণ, 11 নম্বর প্রশ্নটা, ভিভিআই, চুরিকৃত সম্পত্তির মূল্য 1.5 টাকার বেশি না হলে চুরির অপরাধ সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যেতে পারে, 10,000 টাকার বেশি না হলে। একটা ছাগল চুরি করতে, ধরেন ছাগলটার মূল্য 10,000 টাকা, তাহলে মামলা হবে সামারি, মানে বিচার হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে। কিন্তু ওই ছাগল যদি দুর্লভ প্রকৃতির ছাগল হয়, ধরেন ছাগলের মূল্য 80-90 হাজার, তাহলে কিন্তু সামারি ট্রায়ালে হবে না, তাহলে যে রেগুলার ট্রায়াল সেটা। বুঝতে পারছেন? তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখেন, সামারি ট্রায়াল, তারপরে মানে চুরি 380, 379, এগুলা তো নর্মালি চুরির শাস্তি 3 বছরের বেশি, বা 406-এ যে অপরাধ সাজা 3 বছরের বেশি। কিন্তু সামারি ট্রায়াল করা যাবে যদি ওই চুরিকৃত বা আত্মসাৎকৃত সম্পত্তির মূল্য হয় সর্বোচ্চ কত? 10,000। সর্বোচ্চ কত? 10,000। 10,000 টাকা পর্যন্ত হলে সামারি ট্রায়াল করা যাবে। এটা ভিভিআই। সংক্ষিপ্ত বিচারে প্রদত্ত ড্যাশের বিরুদ্ধে আপিল করা যায় না। কিসের বিরুদ্ধে? 200 টাকা। লেখেন যে শুধুমাত্র 200 টাকা, অর্থদণ্ড শুধুমাত্র কি 200 টাকা। কি হয়েছে বলেন? হ্যাঁ, কোনটা আসছে? 23-এ কি আসছে? হ্যাঁ, আপনি ওগুলা মিলাচ্ছেন কেন? 323-এ 1 বছর, 406-এ 3 বছর, 426-এ ধরেন 1 বছরের কম। এখন এটা অ্যাকচুয়ালি
আমি যে একটু আগে আপনাদের যে বলছি যে 260 দ্বারা যে 14টা ক্ষেত্র আছে, এই 14টা ক্ষেত্রের মধ্যে একটা এই 323 আছে, 406 আছে, 426 আছে, কিন্তু 326 নাই। এখন এগুলো আপনার মুখস্থ করা লাগবে না, এগুলো কমন সেন্স। কিভাবে দেখবেন যে এই তিনটা অপরাধের সাজা হচ্ছে কি কম, আর এই যে যে 326 এটার সাজা তো যাবজ্জীবন কারাদণ্ড বা আপনার ওই যে 10 বছর পর্যন্ত কারাদণ্ড। তো এই কারণে এটা যেহেতু গুরুতর প্রকৃতির অপরাধ, এটার বিচার সামারি ট্রায়াল করা যাবে না। আর বাকিগুলোর বিচার সামারি ট্রায়ালে করা যাবে। তবে কথা আছে, 406 যদি আপনি সামারি ট্রায়ালে করতে চান, তাহলে ওই সম্পত্তির মূল্য হতে হবে কত? 10,000 টাকার কম। 10,000 টাকার কম। আবার এই 426-এও যদি সামারি ট্রায়ালে করতে চান, তাহলে মূল্য হতে হবে কত? 10,000 টাকার কম। যেমন ভাই এখানে 380 আছে বা 81 আছে, এখানে তো 700, কিন্তু এখানে এই সম্পত্তিটা যেহেতু সম্পত্তিটার মূল্য 10,000 কম হবে। জি, জি। প্রপার্টি চেক করতে হবে। আচ্ছা, এখন আমরা মোটামুটি অব্যাহতি, খালাস এবং মুক্তি এই শব্দগুলোর সাথে এখন পর্যন্ত পরিচিত। এবং আম, আমাদের যে সর্বশেষ গতবার যে লিখিত পরীক্ষা এসেছে, সেখানেও একটা প্রশ্ন এসেছে, অব্যাহতি আর খালাস এর পার্থক্য আলোচনা করুন। অব্যাহতি আর কি খালাস। তো অব্যাহতি আর খালাস আমরা মোটামুটি বুঝে গেছি। দেখি আমি একটু ব্যাখ্যা করব। ব্যাখ্যা করার আগে আমি একটু আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যে অব্যাহতি আর খালাস বলতে আসলে আপনারা আপনাদের দৃষ্টিতে মানে কি বুঝেন আর কি। তানভীর প্রথমে বলেন এই কোর্টের মধ্যে যে দিয়ে অব্যাহতি আর খালাস এই দুইটা পার্থক্য আপনার মতে কি হয়, বলেন তো দেখি। একেবারে বইয়ের দরকার নাই, আপনি আপনার মন কোর্টটা দিয়ে কি ব্যাখ্যা বোঝেন। তাই করে। আর খালাস জোর নাই কেন? আচ্ছা, অব্যাহতি হলো যে আপনার কোনো মামলার দায় হতে সাময়িক মুক্তি, এবং যে মামলার দায় হতে আপনাকে মুক্তি দেওয়া হয়েছে ওই মামলা আপনার বিরুদ্ধে অব্যাহতি দেওয়ার পরেও আবার দায়ের হতে পারে, আইনগত কোনো বাধা নাই। ধরেন একজন ব্যক্তিকে, সে একটা হত্যা মামলার আসামি, তো তারে ওই 4 শুনানির সময় অব্যাহতি দেওয়া হলো, অথবা 4 শুনানির সময় যে অব্যাহতি দেয় শুধুমাত্র তাই না, আমরা জানি যখন ফাইনাল রিপোর্ট দেয়, চার্জশিট আর ফাইনাল রিপোর্ট মনে আছে তো, ফাইনাল রিপোর্ট দিলেও আসামিরে কি দিতে পারে? অব্যাহতি দিতে পারে। 202(2)(খ) দ্বারাই, 202(2)(খ) ফাইন তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে অব্যাহতি দেয় 202(2)(খ)। 4 শুনানির সময় সবকিছু শুনে মিলে ডিসচার্জ করে অব্যাহতি দেয় 241(ক) ম্যাজিস্ট্রেট। দায়রা আদালত অব্যাহতি দেয় 265(গ)। এবং মামলা প্রত্যাহারের ভিত্তিতে অব্যাহতি দেয় দায়রা আদালত বা ম্যাজিস্ট্রেট আদালত, যাই বলেন না কেন, পিপি যদি প্রত্যাহার করে চার্জ গঠনের আগে জিআর মামলা, তাহলে অব্যাহতি পায় 494(ক). আমাদের ফৌজদারি কার্যবিধিতে এই 4 জায়গায় মোটামুটি অব্যাহতি আছে। অব্যাহতি মানে হলো মামলার দায় হতে সাময়িক মুক্তি। কিন্তু ওই অব্যাহতি যে মামলায় দেওয়া হয়েছে সেম সাবজেক্ট ম্যাটার নিয়ে বা একই অপরাধ নিয়ে আপনার বিরুদ্ধে আবার মামলা হতে পারে। বুঝতে পারছেন? খালাস কি? খালাস হলো চার্জ গঠন হয়ে গেছে, মামলার বিচার শুরু হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ করছে, সব কিছু শুনে মিলা আদালতের কাছে মনে হয়েছে যে আপনি এই মামলার সাথে, এই অপরাধের সাথে জড়িত না, তখন আপনারে দিবে কি? খালাস। এবং খালাস দিলে আপনি একেবারেই খালাস। ওই একই বিষয় নিয়ে আপনার বিরুদ্ধে আবার যদি মামলা করে, তাহলে সেই মামলা আপনারটা খারিজ বলে গণ্য হবে। আপনি ডক্ট্রিন অফ ডাবল জিওপার্টির সুবিধা পাবেন, 403 ধারার সুবিধা পাবেন। অর্থাৎ খালাসের ক্ষেত্রে 403 ধারার সুবিধা পাবেন। অর্থাৎ যদি কাউরে খালাস দেওয়া হয়, একই বিষয় নিয়ে তার বিরুদ্ধে আবার মামলা করলে ওই মামলাটা, দ্বিতীয় মামলাটা খারিজ হয়ে যাবে, 403 ধারার সুবিধা পাবেন। কিন্তু অব্যাহতির ক্ষেত্রে 403 ধারার সুবিধা পাবেন না। অব্যাহতির ক্ষেত্রে আপনার বিরুদ্ধে আবার নতুন মামলা করা যাবে, আবার আপনার সাজা দেওয়া যাবে। বুঝেছেন কিনা? তার মানে আপনি যখন বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় যখন আপনি প্রিলি পাস করবেন, রিটেন পাস করবেন, ভাইভা পাস করবেন, আপনি খালাস পেয়ে গেছেন, আপনার আর পরীক্ষা দেওয়া লাগতেছে না। কিন্তু পাস করতে পারেন নাই, এমসিকিউ পাস করছেন, লিখিত দিবেন বা সামনে ভাইভা, এটা এগুলো হলো কি? অব্যাহতি। এখনো কিন্তু ইভেন কিছু না পাস করলেও অব্যাহতি, কারণ মন তো ভবিষ্যতে আবার পরীক্ষা দিতে চাইতেও পারে। তো এ কারণে মনে রাখতে হবে যে অব্যাহতি হচ্ছে কি? সাময়িক
মুক্তি, আর খালাস হচ্ছে কি চিরতরে মুক্তি। মুক্তি। আচ্ছা, এখন এত মুক্তির ভিড়ে আসল মুক্তিও একটা আছে, যেটা যেটা খালাসও না, যেটা অব্যাহতিও না। যে মুক যে মুক্তিটা দেওয়া হয়, রিলিজ দেওয়া হয় 249 ধারায়। কত ধারায়? 249 ধারায়। যদি জিয়ার মামলার সাক্ষী হাজির না করতে পারে রাষ্ট্রপক্ষ, তাহলে মামলার কার্যক্রম সাময়িক বন্ধ রেখে আসামিরে কি দেয়? মুক্তি দেয়। এই মুক্তিটা ডিসচার্জও না বা অব্যাহতি না, এই মুক্তিটা খালাসও না, অ্যাকুইটালও না। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা দেখেন, আমরা চলে আসি, একটু পড়ায় চলে আসি। আচ্ছা, একজন প্রশ্ন করছে, স্যার 249 ধারা 249 আর 169 মুক্তি এক কিনা? না, একটা। 169 ধারায় মুক্তি বলতে পুলিশ জামিন দেয়, ওখানে রিলিজ শব্দটা ব্যবহার করলেও 169 ধারায় পুলিশ জামিন দিতে পারে যদি পুলিশ প্রতিবেদনে তার বিরুদ্ধে অপ্রতুল সাক্ষ্য থাকে। 169 দিচ্ছে জামিন। কে দিচ্ছে? পুলিশ, অফিসার ইন চার্জ অর ইনভেস্টিগেটিং অফিসার। আর 249 জামিন দিচ্ছে না, 249 দিচ্ছে কি? মুক্তি। কে দিচ্ছে? ম্যাজিস্ট্রেট। জি। সো এখানে খালাস আর মুক্তি বিস্তারিত আমি আর ব্যাখ্যা করলাম না, এটা আপনারা পড়ে নিয়েন যে খালাস কোন কোন জায়গায় আছে, মুক্তি কোন কোন জায়গায় আছে। এটা খুবই ইজি, একবার পড়লেই জানতে পারবেন। এখানে একটা টেবিল আছে, এই টেবিলটা দেখে আমরা আজকের পড়াটা শেষ করব এবং আমরা সরাসরি পরীক্ষায় চলে যাব। দেখেন যে 245-এ আসামিরে ম্যাজিস্ট্রেট আসামির কোনো দোষ না পেলে কি দিবে? খালাস। 247-এ নালিশকারী অনুপস্থিত থাকলে কি দিবে? খালাস, ম্যাজিস্ট্রেট কোর্ট। 248-এ প্রত্যাহার, নালিশ প্রত্যাহার করলে কি দিবে? খালাস। প্রতিকার কি? আপিল। খালাস হইলেই প্রতিকার কি? আপিল। 265-র জতে দায়রা আদালত খালাস দিচ্ছে, প্রতিকার কি? আপিল। 339 ক, 345, 376, 400, এইগুলো আমরা সামনে বিস্তারিত পড়বো। আপাতত মনে রাখেন 494 খ, এই যে যে খালাস, এই খালাসের বিরুদ্ধে প্রতিকার কি? আপিল। খালাস দিলেই প্রতিকার কি বলেন? আপিল। আর অব্যাহতি আছে কয় জায়গা দেখেন, পুলিশ রিপোর্টের ভিত্তিতে অব্যাহতি 202 খ, চার্জ গঠনের সময়, ডিসচার্জ শুনানির সময় ম্যাজিস্ট্রেট আদালত 241 কতে, ডিসচার্জ শুনানি কর সময় 265 গ দায়রা আদালত, আর 494 কতে পিপি মামলা প্রত্যাহার করলে চার্জ গঠনের আগে অব্যাহতি। আর অব্যাহতি হইলেই প্রতিকার কি? রিভিশন। তাহলে আপনি মনে রাখবেন, খালাস হইলে প্রতিকার কি? আপিল। আর অব্যাহতি হইলে প্রতিকার কি? রিভিশন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আগামী দিন আমরা 337 ধারা থেকে পড়া শুরু করব, আর আমাদের খুব বেশি সময় লাগবে না, দ্রুত শেষ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, আমরা সরাসরি এখন পরীক্ষায় চলে যাব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।